হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দীর্ঘ ২ মাস পরে নতুন একটি ভিডিও রেকর্ড করতেছি। লাস্ট ভিডিওটি রেকর্ড করেছিলাম জুলাই মাসের ৮ তারিখে, আর এটা সেপ্টেম্বর মাসের ৯ তারিখ আজকে। সো ২ মাস ১ দিন হয়ে গিয়েছে। দীর্ঘ বিরতি বিকজ অফ বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন এবং আদার্স কিছু রিজনের কারণে নতুন কোনো ভিডিও আমি রেকর্ড করতে পারিনি। এনিওয়ে, তা আজকের যে ভিডিওর টপিক, এটা মেইনলি আমি যে কানাডা ভিজিট করেছি, কানাডা ভিজিটের সময় বাংলাদেশের যে এয়ারপোর্টে ইমিগ্রেশন এবং কানাডা টরন্টোতে যে ইমিগ্রেশনে ফেস করেছি, তো আমার যার এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্সটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। আমার ফ্লাইট ছিল জুলাইয়ের ২৩ তারিখে। তো জুলাই মাসের ২৩ তারিখে তখন আপনারা জানেন যে বাংলাদেশে কারফিউ চলতেছিল। সো কারফিউ চলার কারণে অনেক ফ্লাইট শিডিউল ক্যান্সেল হচ্ছিল। তো আমার বাংলাদেশ ফ্লাইটের যে ঢাকা টরন্টোর যে ফ্লাইটটা, সেই ফ্লাইটটা এক্সিস্ট আছে কিনা কিংবা ক্যান্সেল হয়েছে কিনা কোনোভাবেই জানতে পারতেছিলাম না, বিকজ তখন ইন্টারনেটও ডাউন ছিল। ইন্টারনেট ডাউন থাকার কারণে ফ্লাইটটা আসলে এক্সিস্ট আছে কিনা জানতে পারতেছিলাম না। পরে অনেক ঝামেলা করে পরে জানতে পেরেছে। ঝামেলা করে মিনস হচ্ছে কি, আমি এর আগে কোনো এক সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কথা বলেছিলাম। তো ডায়াল লিস্ট থেকে হেল্পলাইনের নাম্বারটা পেয়ে আলটিমেটলি পরে আমি যোগাযোগ করতে পেরেছিলাম এবং জানতে পারি যে আমার ফ্লাইটটি হচ্ছে গিয়ে ইন টাইমেই হবে। তো এনিওয়ে, এয়ারপোর্টে গিয়ে কারফিউর মধ্যে এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টে যাওয়ার পরে তো বোর্ডিং পাস নেওয়ার, প্রথমে যে বোর্ডিং পাস নিতে গেলাম, তো এখানে বোর্ডিং পাসের ছবিটা আছে আমার। তো বোর্ডিং পাসে আমাকে প্রথমে পাসপোর্টটা দেওয়ার পরে আমার কাছে জানতে চাইলো যে হোটেল বুকিং এর কথা জানতে চেয়েছে, যে অ্যাকোমোডেশন আমার হোটেল বুকিং আছে কিনা। আমি বললাম যে আমার তো হোটেল বুকিং নাই, বিকজ আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকবো, সো আমার কোনো হোটেল বুকিং নাই। তো বললো যে তোমার যে ফ্রেন্ডের বাসায় তুমি থাকবা, তোমার ফ্রেন্ডের কোনো ডকুমেন্টস আছে কিনা, তুমি আমাকে দেখাতে পারবা কিনা। এটা বাংলাদেশ বিমানের যে বোর্ডিং দিচ্ছে, সেই বোর্ডিং পাস যে দিবে সেখানেই কোশ্চেন করতেছে, ঠিক আছে। সো লাকিলি আমার কাছে আমার ফ্রেন্ডের, যে আমাকে ইনভাইট করেছিল, তো ফ্রেন্ডের পাসপোর্টটা আমার কাছে কপি করা ছিল। তো আমি পাসপোর্টের কপিটা করে দিয়ে বললাম এটাই এভিডেন্স যে আমার ফ্রেন্ডের পাসপোর্ট, তো আমি এই অ্যাড্রেসে স্টে করবো। দ্যাটস ওয়াই আমার কোনো হোটেল বুকিং নেই। দেন আমাকে বোর্ডিং পাস ওখান থেকে জিজ্ঞেস করছে যে তোমার কাছে কত ডলার আছে, মানে আমাকে জিজ্ঞেস করছে যে ক্যাশ কত ডলার আছে কার্ড ছাড়া। তো আমার কাছে প্রায় $4,500 মতো ছিল। তো আমি বলছি যে আমার $4,500 আছে। দেন আমাকে বলছে যে তুমি আমার ডলারটা দেখাও। আমি ডলারটা পরে বের করেছি, বের করার পরে বলছে ইটস ওকে, মানে বের পরে অ্যাকচুয়ালি মেবি আমি 4,500 বলেছি। সো মানে একটু দেখে একটু আন্দাজ করতে চেয়েছে হয়তো যে ট্রু কথা বলছি কিনা কিংবা ফেক বলতেছি কিনা। এনিওয়ে, এই ডলার কত টাকা, ক্যাশ ডলার কত টাকা আছে এটা, এবং আমার অ্যাকোমোডেশন, এ দুটো বিষয়ই জানতে চেয়েছিল, আর কিছু জানতে চাইনি। দেন আমাকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। বোর্ডিং পাস দিয়ে দেওয়ার পরে আমি যখন বাংলাদেশের ইমিগ্রেশনে গিয়ে পাসপোর্ট দিলাম, লিটারেলি বাংলাদেশ ইমিগ্রেশন আমার কাছে কিছুই জানতে চায় না। ইভেন অনেক সময় লাইক কমন কিছু কোশ্চেন করে যে কেন যাবেন, কবে ফিরবেন, বা এই টাইপের কোশ্চেন করে, কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন আমাকে কিছুই জিজ্ঞেস করে নেই, জাস্ট কিছুই বলেনি, পাসপোর্টটা নিয়ে তারা সিল দিয়ে দিয়েছে। তবে ইমিগ্রেশনের বিষয় যেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, যে সবার ক্ষেত্রে যে সেম হবে তা না, কিন্তু প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করতে পারে। হয়তো আমার বাংলাদেশ ইমিগ্রেশন আমার প্রোফাইলে ইউকের ভিসা ছিল, অস্ট্রেলিয়া ভিজিট ছিল, দ্যাটস ওয়াই হয়তো আমাকে কোনো কোশ্চেন করে নাই। বাট যদি আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি যদি অত মানে ভালো না থাকে, তাহলে হয়তো কোশ্চেন করতে পারে। সো অ্যাকচুয়ালি আপনার কোশ্চেনগুলো প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করে, আপনাকে ডিফারেন্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। বাট মূল কমন প্রশ্ন যেটা ইউজুয়ালি করা হয়, যে প্রথম কথা হচ্ছে যে আপনি যে যাবেন থাকবেন কোথায়, আপনার অ্যাকোমোডেশনটা কি। সো আপনার যদি কোনো ইনভাইটেশন না থাকে, দেন তো আপনার হোটেল বুকিংয়ের ডিটেলসটা চাবে। দেন আর একটা যেটা, যে আপনার রিটার্ন টিকিট আছে কিনা, এই দুটো খুবই কমন কোশ্চেন ভিজিট ভিসার ক্ষেত্রে, এই দুটো নর্মালি করে থাকে। দেন প্রোফাইল টু প্রোফাইল কোশ্চেন ভ্যারি করতে পারে। সো বোর্ডিং পাস নেওয়ার পরে আমি ইমিগ্রেশন করে যে এই ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি ওয়েট করতেছিলাম যে
ইমিগ্রেশনের পরে অনবোর্ড হলাম। তো অনবোর্ড হয়ে তারপরে তো বাংলাদেশ বিমান, জানেন যে বাংলাদেশ থেকে ঢাকা থেকে টরন্টোর একটাই ডিরেক্ট ফ্লাইট আছে, সেটা হচ্ছে কি বাংলাদেশ বিমানের, এবং উইকলি 2 দিন এই বিমানটা ফ্লাই করে। একটা হচ্ছে কি স্যাটারডেতে, একটা হচ্ছে কি টুয়েসডেতে, মানে শনিবারে আর মঙ্গলবারে। এই 2 দিন হচ্ছে কি ডিরেক্ট ফ্লাইট আছে। তো বাংলাদেশের যে বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের যে ডিরেক্ট ফ্লাইটটা, এটা 21 ঘন্টার মতো সময় লাগে, এবং 1 ঘন্টা অফিসিয়ালি বলে যে 1 ঘন্টা হচ্ছে কি ইস্তাম্বুলে ফুয়েল নেওয়ার জন্য নামে। তো ইস্তাম্বুলে যখন ফুয়েল নেওয়ার জন্য নামে, তখন অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারদের নামার কোনো সুযোগ নেই, প্যাসেঞ্জাররা প্লেনেই থাকে। প্লেনে রিফিলিং করে, দেন হচ্ছে গিয়ে ক্লিনাররা এসে ওয়াশরুম এবং প্লেনটা একটু ক্লিন করে দিয়ে যায়, দ্যাটস ইট। তবে যাওয়ার সময় আমার ইস্তাম্বুলে তারা 1 ঘন্টার কথা বললেও প্রায় 1.5-2 ঘন্টার মতো ওয়েট করেছিল। বাট আসার সময় তারা এক্স্যাক্ট 1 আওয়ারের মধ্যেই হচ্ছে গিয়ে ফুয়েল এবং ক্লিনিং শেষ করতে পেরেছিল। সো কিন্তু যাওয়ার সময় 1 ঘন্টা বললেও 1 ঘন্টা 45 মিনিটের মতো লেগেছিল। সো অ্যাকচুয়ালি ইস্তাম্বুলের যে স্টেটা রিফিলিং জন্য, সেটা 1 আওয়ার থেকে আপ টু 2 আওয়ার পর্যন্ত হতে পারে। সো 1 আওয়ার বললে যে 1 আওয়ারের মধ্যেই করে ফেলতে পারে তা না। তো আমি টরন্টোতে নামার পরে টরন্টো ইমিগ্রেশনে করার জন্য, তো টরন্টো ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে যে আপনি এয়ারপোর্টে পৌঁছানোর পরে একটা কতগুলো মেশিন থাকে, যে মেশিনে হচ্ছে কি আপনার পাসপোর্টটা স্ক্যান করাতে হয়। এই পাসপোর্টটা স্ক্যান করাবেন। স্ক্যান করার পরে ওখানে আপনাকে কোশ্চেন আস্ক করবে যে আপনি কতদিন স্টে করবেন। সেই যতদিন স্টে করবেন ওই নাম্বারটা উল্লেখ করতে হয় যে কতদিন স্টে করবেন। আপনার পাসপোর্ট স্ক্যান করার পরে এই ইনফরমেশনগুলো ইনপুট দিতে হয়, ঠিক আছে। সো আপনার স্ক্যান করার পরে স্ক্রিনে আপনার যে আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো দেখাবে এবং কতদিন স্টে করবেন, সেই জিনিসটা সেই দিন কতদিন সেটা উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে ওখান থেকে প্রিন্ট আউটটা নিতে হবে। এই কাগজটা প্রিন্ট আউট না নিলে, ডিভাইস থেকে প্রিন্ট আউট না নিয়ে আপনি ইমিগ্রেশন করতে পারবেন না। সো সরাসরি ইমিগ্রেশনে চলে গেলে হবে না। আপনি ওই পাসপোর্টে স্ক্যান করে ওই স্লিপটা, কতদিন স্টে করবেন, ওই স্লিপটা আপনি নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ইমিগ্রেশনে যেতে হবে। তো ইমিগ্রেশনে যাওয়ার পরে আমাকে পাসপোর্ট দেওয়ার পরে ইমিগ্রেশন আমাকে আস্ক করছে যে তুমি সেম কোশ্চেন আস্ক করছে যে তুমি কোথায় থাকবা। বলছে যে আমি বললাম যে আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকবো। দেন আমাকে জিজ্ঞেস করছে যে তুমি যে তোমার ফ্রেন্ডের সাথে থাকবা, তো তোমার ফ্রেন্ডের কোনো ডকুমেন্টস আমাকে দেখাও। তো আমি সেম ভাবে আবার আমার ফ্রেন্ডের পাসপোর্ট যেটা স্ক্যান করা ছিল, এই স্ক্যান করা পাসপোর্টের কপিটা আমি তাকে দেখিয়েছি। দেন আস্ক করছে যে তুমি কেন আসছো। তো আমি বলছি যে আমি তো ভিজিট করতে আসছি। তো তুমি ভিজিট করতে কানাডাতে কেন আসছো। তো আমি বললাম যে দেখো, আমি তো হচ্ছে গিয়ে ট্রাভেল করতে পছন্দ করি। ইউজুয়ালি আমি ইয়ারলি 2টা কান্ট্রি ভিজিট করতে চাই। সো সেই হিসেবে আমি কানাডাতেও আসছি ভিজিট করতে। তো দেন আস্ক করছে তুমি প্রিভিয়াসলি কোথায় ভিজিট করছো। সো আমি বললাম যে আমি অস্ট্রেলিয়াতে ভিজিট করেছি, ইউকেতে ভিজিট করেছি, ইউনাইটেড আরব আমিরাতে ভিজিট করেছি, ইন্ডিয়াতে ভিজিট করেছি। দেন বলার পরে আমাকে ইমিগ্রেশন হচ্ছে কি সিল দিয়ে দিয়েছে। দেন আমি ইমিগ্রেশন ক্রস করে কানাডায় পৌঁছে গিয়েছি। সো কানাডার ইমিগ্রেশনের মোটামুটি ইজি আছে, মানে মানুষ যতটা প্যানিকড হয় ততটা প্যানিকড হওয়ার আসলে কিছু নাই। তবে আমি আপনাদেরকে বলবো, ইমিগ্রেশন সবসময়ই আপনার কমিউনিকেশন স্কিল কতটুক তার উপরে অনেক কিছু নির্ভর করে। যাদের কমিউনিকেশন স্কিল ভালো, তারা খুব সহজেই হচ্ছে গিয়ে কথাবার্তা বলে ম্যানেজ করতে পারে। বাট অনেকেই যে প্যানিকড হয়ে যায় বা ভয় পায়, তাদের জন্যই প্রবলেম। কারণ প্যানিকড হয়ে গেলে, ভয় পেলে তখন হচ্ছে গিয়ে আরো কোশ্চেন বেশি করে, ঠিক আছে। সো যাদের কমিউনিকেশন স্কিল ভালো, তাদের আসলে ওরিড হওয়ার কিছু নেই। আর ওভারঅল আমি তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো কানাডা যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সও চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আর বাংলাদেশের ইমিগ্রেশন বা কানাডা টরন্টোর ইমিগ্রেশন বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে।
আল্লাহ হাফিজ সবাইকে।